আমি আজ মহাকবি ভাষার লেখা স্বপ্ন বাসবদত্তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই নাটকটি নিয়ে। এই নাটকটি সুন্দর এবং সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথে এখানেই তোমাদের পড়া হয়ে যায় এবং তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তবে তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সংস্কৃত নেট অ্যাচিভার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার আরও নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। বলি, এখানে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, যে নাটকটি, যে মহাকবি ভাষার লেখা স্বপ্ন বাসবদত্তা নাটকটি নামকরণ কি যথাযোগ্য হয়েছে, মানে এই নাটকটি স্বপ্ন বাসবদত্তা এটা কি দেওয়া যথাযোগ্য হয়েছে, এ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু নিয়ে বিস্তারভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং এর মূল্যায়ন করে দেখব, নাটকটি কতটা পাঠকদের মনে জায়গা করে নিয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ভিডিও। কালিদাস পূর্বযুগে শ্রেষ্ঠ নাট্যকার মহাকবি ভাস, তিনি সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় শতকে আবির্ভূত হয়েছে বলে মনে করা হয়। টি.জি. শাস্ত্রী কর্তৃক মহাকবি ভাসের মোট 13টি নাটক পাওয়া যায়। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাটক হলো স্বপ্ন বাসবদত্তা। আলংকারিকদের মতে এই নাটকটি উচ্চ গৌরবের অধিকারী স্থান গ্রহণ করে। আর এই স্বপ্ন বাসবদত্তা নাটকটির সংক্ষেপে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি, সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, কারণ তোমাদের পরীক্ষায় এইখান থেকে অনেক প্রশ্ন আসে। আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি এই ভিডিও দেব না, কারণ এই ভিডিও অনেকটা লম্বা হয়ে বড় হয়ে যাবে। তো এমসিকিউ টাইপের যে প্রশ্ন উত্তরগুলো হয় সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই আপলোড করে দেবো তোমাদের সুবিধার্থে। আর শুধু একটু সংক্ষেপে দু একটা বলে দিচ্ছি, সেগুলো খাতায় লিখে নাও। স্বপ্ন বাসবদত্তা কার লেখা? মহাকবি ভাসের লেখা। কটি অঙ্ক আছে? 6টি অঙ্ক আছে। এটি উৎস কি? গুণাঢ্যের লেখা বৃহৎ কথা থেকে নেওয়া হয়েছে। এই নাটকের নায়ককে? রাজা উদয়ন। নায়িকা বাসবদত্তা। আর এখানে একটি মন্ত্রীর নাম উল্লেখ করা আছে এই নাটকে, যার নাম যোগেন্দ্র রায়ন। চলো এবার এই নাটকটির উৎস কী। তাহলে বাসবদত্তা নাটকের উৎস যদি বলা হয়, তাহলে বলা যায় যে গুণাঢ্যের বৃহৎ কথা অবলম্বনে এই নাটকটি রচিত হয়েছে। বাসবদত্তা নাটকের নামকরণ কি যথার্থ হয়েছে, এই বিষয়ে একটু আলোচনা করে দেখি। বাসবদত্তা নাটকে নাট্যকার ভাস এখানে একটি স্বপ্ন দর্শনের অবতারণা করেছেন। রাজা উদয়ন স্বপ্নে বাসবদত্তাকে দর্শন করেছিলেন বা দেখেছিলেন, আর এটি হলো এই নাটকের মূল বীজ বা প্রধান বীজ। তাই বলতে পারি স্বপ্ন বাসবদত্তার নামকরণটা সার্থক হয়েছে। এবার চলি আমরা বিষয়বস্তুতে আসি। বিষয়বস্তু কি না, শত্রু দ্বারা রাজা উদয়নের রাজ্য আক্রান্ত হওয়ায় রাজা উদয়নের মন্ত্রী যোগেন্দ্র রায়ন এটাই ভাবেন যে তাদের রাজ্য আবার পুনরায় ফিরে পেতে হলে মগধের রাজার সঙ্গে আত্মীয়তা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তখন তিনি নিজের ও রানী বাসবদত্তার অগ্নিদাহে মৃত্যু হয়েছে এইরূপ ঘটনা রটিয়ে দেন এবং চারিদিকে প্রচার করে দেন। তারপর তিনি তার বাসবদত্তাকে নিয়ে মগধের রাজ্যে এসে ছদ্মবেশে স্বপ্ন বাসবদত্তাকে তার ভগ্নীরূপে পরিচয় দিয়ে মগধ রাজকন্যা পদ্মাবতীর কাছে কিছু কালের জন্য গচ্ছিত রেখে যায়। পরবর্তী সময় পদ্মাবতীর সঙ্গে উদয়নের বিয়ে হয়ে যায়, কিন্তু পদ্মাবতীকে বিয়ে করার পরও বাসবদত্তাকে রাজা উদয়ন ভুলতে পারেননি। একদিন পদ্মাবতী মাথা ব্যথা করা বা মাথা যন্ত্রণায় বা যেটা বলে শিরাপীড়ায় অসুস্থ হয়ে সমুদ্রে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তো তখন ওই মুহূর্তে রাজা উদয়ন পদ্মাবতী তার নিজের কক্ষে বা নিজের ঘরে আছে এটা মনে করে তার ঘরে এসে দেখে যে পদ্মাবতী সেখানে নেই, এবং তখন ওই পদ্মাবতীর অনুপস্থিত ঘরে শূন্য শয্যায় বা বিছানায় শুয়ে পড়ে রাজা উদয়ন। আবার এদিকে স্বপ্ন বাসবদত্তা পদ্মাবতীর অসুস্থতার খবর পেয়ে তার ঘরে এসে ভেবেছে পদ্মাবতী আছে, এসে দেখে যে পদ্মাবতী শুয়ে আছে। মানে এতই কম আলো ছিল ঘরের মধ্যে, এই কম আলো বুঝতে না পেরে ভেবেছে পদ্মাবতী শুয়ে আছে। তখন বাসবদত্তা তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে। তো রাজা উদয়ন তখন স্বপ্নে বাসবদত্তাকে দর্শন করেন বা দেখতে পান, এবং তিনি তখন মনে মনে ঘুমন্ত অবস্থায় কথা বলতে থাকে তার সাথে। তখন এদিকে বাসবদত্তা রাজা উদয়নের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে
বেরিয়ে আসে, ঘর থেকে বেরিয়ে আসতে যখন যায় তখন রাজা উদয়ন তাকে ধরতে যায়, কিন্তু ধরতে গিয়ে তিনি ব্যর্থ হন। আর এই স্বপ্ন দৃশ্য থেকেই নাটকটির নামকরণ হয়েছে স্বপ্ন বাসবদত্তা। পরে মগধ রাজের সাহায্যে তাদের হারিয়ে যাওয়া রাজ্য আবার তারা পুনরায় ফিরে পায়, এবং তাদের উভয়ের পরিচয় যখন প্রকাশ পায় তখন ওনাদের রাজা উদয়ন এবং বাসবদত্তার আবার পুনর্মিলন ঘটে। আর এটাই হলো এই নাটকের মূল বিষয়বস্তু, যেটা নিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করলাম। এবার আসি মূল্যায়নে বলছে এমন সহজ সরলভাবে নাটকীয় সংলাপগুলো ওখানে আছে যে বা ব্যবহার করা হয়েছে যে অন্য কোনো নাটকে এরকম সংলাপ পাওয়া যায়নি। বর্ণনায় তিনি অর্থাৎ মহাকবি ভাস এই নাটকে এত সুন্দরভাবে বর্ণনা উল্লেখ করেছেন যে বর্ণনায় তিনি অসম্ভব রকমের সংযমের পরিচয় দিয়েছেন। এমন মঞ্চ উপযোগী নাটকীয় সংস্কৃত সাহিত্যে আর দেখা যায় না। এক কথায় বলা যায় নাটকীয় ঘটনা বিন্যাসের চরিত্র চিত্রণে এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে নাটকটি সত্যি শ্রেষ্ঠত্বের দাবি রাখে। আশা করি নাটকটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এবং এই একটা ভিডিওতেই তোমরা নাটকের বিষয়বস্তু এবং কোথা থেকে নেওয়া হয়েছে নামকরণ সব কিছুই বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং পরের ভিডিও এটা মনে রাখুন, পরের ভিডিও অবশ্যই এই নাটকটির এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর আপলোড করে দেবো। তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখে এবং অপেক্ষায় থাকো পরের ভিডিওর জন্য। নমস্কার।